কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি ক্লাস 6 এর চ্যাপ্টার নাম্বার 6 বরফে ঢাকা মহাদেশ এটার 39 পাতা থেকে 41 পাতা পর্যন্ত আলোচনা করব। চলো চলে যাই আলোচনায়। বরফে ঢাকা মহাদেশ। দেখো, আজকে আমাদের সঙ্গে আলোচনায় একজন রয়েছেন। ইনি বলছেন, আমি তোমাদের পঞ্চমতম মহাদেশের স্থায়ী বাসিন্দা। ভয়ঙ্কর ঠান্ডাতে থাকি, সারা শরীর চকচকে পালকে ঢাকা, যা জলে ভেজে না। আমার প্রিয় খাদ্য চিংড়ি জাতীয় ক্রিল। বলতো আমি কে? মানে উনি ওনার পরিচয় দিয়ে আমাদের জিজ্ঞেস করছেন যে উনি কে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো উনি কে। উনি হচ্ছেন পেঙ্গুইন। উনি হচ্ছেন পেঙ্গুইন। ওনার সম্পর্কে আমরা আলোচনা করব। তার আগে আমরা এই মহাদেশ সম্পর্কে জেনে নিই। পঞ্চমতম মহাদেশ হচ্ছে আন্টার্কটিকা। এটা একটা গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে উত্তরের বিপরীত। উত্তরের বিপরীত অর্থাৎ দক্ষিণ দিকে। মহাদেশটার সৃষ্টি কবে হয়েছে? আজ থেকে 20 কোটি বছর আগে, যখন আমরা প্যানজিয়া প্যানথালাসা শুনেছি তো, 20 কোটি বছর আগে প্যানজিয়া প্যানথালাসা ছিল। যখন স্থলভাগগুলো এক জায়গায় ছিল তখন তাকে বলতো প্যানজিয়া। আর তার চারিদিকে জলভাগটা কি বলতো? প্যানথালাসা। প্যানথালাসা বলা হতো। এবারে 20 কোটি বছর আগে মহাদেশ যখন মহাদেশ সঞ্চরণের সময় মহাদেশগুলো আস্তে আস্তে পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে সরে গেছে। দক্ষিণে যে অংশগুলো ছিল সে দক্ষিণের অংশ এখানে চলে এসেছে, হয়ে গেছে আন্টার্কটিকা মহাদেশ। আজ থেকে 20 কোটি বছর আগে এটা ঘটনাটা ঘটেছে। কিন্তু এই মহাদেশ যে আছে তার অস্তিত্ব আমরা জানতে পারি কবে? জানতে পারি 1820 সালে। 1820 সালে আমরা জানতে পারি যে মহাদেশটা আছে। ক্যাপ্টেন স্কট, স্যাকেলটন, আমুনসেন এনারা এক একটা জায়গায় যে ওই দেশটা সম্পর্কে জেনে এসেছেন এবং তার থেকে আমরা কিছু তথ্য পাই। সেটা বলতে গেলে কি কি তথ্য পাই? এর বিস্তারটা কতটা, এর আয়তন কতটা, বা এর আরেকটা নাম আছে যেটা হচ্ছে সাদা মহাদেশ। আর এই মহাদেশটা পৃথিবীর যত মহাদেশ আছে, পৃথিবীর মহাদেশগুলোর মধ্যে উচ্চতম, শীতলতম, শুষ্কতম এবং দুর্গম। কেন উচ্চতম বলছি? আগে এর বিস্তারটা দেখিনি। এই মহাদেশটা 60 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ মেরুবিন্দু, 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা থেকে 90 ডিগ্রি মেরুবিন্দু পর্যন্ত এর বিস্তার। দক্ষিণ দিকে অবস্থিত। এটাকে ঘিরে আছে কি 66.5 ডিগ্রি কুমেরু বৃত্তরেখা, কুমেরু মহাসাগর এবং কিছু দ্বীপ ও দ্বীপপুঞ্জ এই আন্টার্কটিকা মহাদেশটাকে ঘিরে রেখেছে। এর বিস্তার জানলাম, এর চারদিকে সীমানাটা জানলাম। এবার জানবো এর আয়তন কত। এর আয়তন হচ্ছে 1,40,00,000। এটা পশ্চিম দিকে সরু, পূর্ব দিকে ক্রমশ প্রশস্ত হয়েছে। পশ্চিম দিকে সরু, পূর্ব দিকটা ক্রমশ প্রশস্ত হয়ে আছে। এটা কি বলা হয়? এটাকে বলা হয় সাদা মহাদেশ। কেন বলা হয় না, ভূত্বকের উপরে 1 থেকে 2 কিলোমিটার মোটা বরফের, স্থায়ী মোটা বরফের চাদরে ঢেকে আছে পুরো মহাদেশটা। এত বরফ, 1 থেকে 2 কিলোমিটার পুরো বরফটা, সেটা পুরো মহাদেশটাকে ঢেকে রেখেছে। যার জন্য এটাকে দেখতে সাদা লাগে, এই জন্য একে সাদা মহাদেশ বলা হয়। এটা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা আসতে পারে, সাদা মহাদেশ কোন মহাদেশকে বলা হয়, কেন বলা হয়, এটা আসতে পারে। মানচিত্রে তোমরা কোনো ম্যাপে দেখবে এই ম্যাপ দেশটাকে সাদা রঙের দেখায়। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো গ্লোবের এটা উত্তর, এটা দক্ষিণ। দেখো দক্ষিণ দিকে গ্লোবের সাদা মতো দেখতে পাচ্ছ, এই মহাদেশটা হচ্ছে আন্টার্কটিকা। এটাকে যে কোনো মানচিত্র তুমি দেখো সাদা রঙে দেখাবে, সেজন্য এই মহাদেশটাকে বলা হয় সাদা মহাদেশ। এটাকে উচ্চতম কেন বলা হয়? উচ্চতম হচ্ছে পৃথিবীর
7টা মহাদেশের মধ্যে উঁচু, কেন ভূত্বক থেকে 2 কিলোমিটার উঁচু বরফ থাকছেই, তার জন্য উচ্চতম হচ্ছে উচ্চতম মহাদেশ। শীতলতম কেন, না এখানে সূর্যরশ্মি খুব তীর্যক ভাবে পৌঁছায়, তার জন্য তাপমাত্রা সারা বছর হিমাঙ্কের নিচে নেমে থাকে -ডিগ্রি। গ্রীষ্মকালীন তাপমাত্রা -20 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে সেটা -75 ডিগ্রি সেলসিয়াসে চলে যায়। সেই জন্য এত ঠান্ডা কোনো মহাদেশ নয়, সেই জন্য এটাকে বলা হয় শীতলতম মহাদেশ। শুষ্কতম কেন, না এখানে তাপমাত্রা যেহেতু নেই, কোনো জলীয় বাষ্প নেই বাতাসে, বাতাস শুকনো, সেই জন্য বলা হয় শুষ্কতম মহাদেশ। আর দুর্গম মহাদেশ কেন বলা হয়, মানে এখানে যাওয়া যায় না, মানুষ যেতে পারে না, এখানে তুষার ঝড় তুষারপাত হয়, কোনো মানুষ বসবাস করতে পারে না, বাস করে শুধু এই আমাদের পেঙ্গুইন। তাহলে বোঝা গেল এর আয়তন। সাদা মহাদেশ কেন বলা হয়, এটার বিস্তার কতটা, 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি দক্ষিণে প্যানজিয়া প্যান্থারাসা বা 20 কোটি বছর আগে এর প্যানজিয়া ভেঙে মহাদেশটা সৃষ্টি হয়েছে। আর গ্রিক শব্দ আন্টার্কটিকা কি শব্দ, গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে উত্তরের বিপরীত। এই ছোট ছোট এই কটা থেকে প্রশ্ন আসবে, আর সাদা মহাদেশটা একমাত্র বড় প্রশ্ন আসবে। তাছাড়া আর কি আসবে, আচ্ছা এবার ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি কি, মাটির প্রকৃতিটা কেমন, না পুরো মহাদেশটাই বিশাল উঁচু মালভূমি, 2000 থেকে 5000 মিটার উঁচু বরফ তো উঁচু থাকছে, তারপরে উঁচু উঁচু মালভূমি বেশিরভাগ দেখা যায়। সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ভিনসান ম্যাসিভ, পাহাড় যে উঁচু উঁচু থাকে, ভিনসান ম্যাসিভ হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। আর জীবন্ত আগ্নেয়গিরি হচ্ছে মাউন্ট এরেবাস। আগ্নেয়গিরি কি, জীবন্ত আগ্নেয়গিরি কি, যে আগ্নেয়গিরি থেকে প্রায় অগ্নুৎপাত হয়, অর্থাৎ গলন্ত ম্যাগমা উপরে উঠে অগ্নুৎপাতের সৃষ্টি করে, আগুনের স্রোত সৃষ্টি করে আর কি, সেই হচ্ছে ভিনসান। জীবন্ত আগ্নেয়গিরি হচ্ছে মাউন্ট এরেবাস, জীবন্ত প্রায় অগ্নুৎপাত হয়। আর একটা আছে হিমবাহ, এখানে অনেক হিমবাহ দেখা যায়, তার মধ্যে হচ্ছে ল্যাম্বার্ট হিমবাহ হচ্ছে দীর্ঘতম। এই হিমবাহটা তোমরা ভালো করে পড়ে রাখবে, ল্যাম্বার্ট হিমবাহ, মানে এখানে অনেক হিমবাহের মধ্যে দীর্ঘতম, পৃথিবীর মধ্যে দীর্ঘতম হিমবাহ হচ্ছে ল্যাম্বার্ট, যেটা আন্টার্কটিকা মহাদেশে দেখা যায়। প্রশ্ন আসতে পারে দীর্ঘতম হিমবাহের নাম কি, কোন মহাদেশে দেখা যায়। বুঝে গেল? তাহলে ভূপ্রকৃতি হলো। এবার আমরা আলোচনা করব জলবায়ু নিয়ে। এবার আসবো জলবায়ুর বৈশিষ্ট্য। চিরস্থায়ী বরফে ঢাকা এই মহাদেশ পৃথিবীর শীতলতম অঞ্চল। এটা একটা তোমরা ভূমিকা দেবে জলবায়ুর ক্ষেত্রে, চিরস্থায়ী বরফে ঢাকা এই মহাদেশ পৃথিবীর শীতলতম অঞ্চল। তারপরে দেবে জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হলো। এরপরে শীতকালে কি জলবায়ু দেখা যায় সেটা বলছি। সারা বছর হিমশীতল কনকনে ঠান্ডা বাতাস, তুষার ঝড় হয়। এটা তোমাদের বইতে দেয়া আছে, দেবে, আমি শুধুমাত্র একটু করে পয়েন্ট করে তোমাদের বোঝানোর জন্য লিখেছি। শীতকালে তাপমাত্রা কি হয়, -40 ডিগ্রি সেলসিয়াস থেকে -75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে শীতকালে হয়। মাইনাসের ক্ষেত্রে তোমরা এটা ব্র্যাকেট দিয়ে লিখবে, থেকে লিখে তারপর লিখবে, হাইফেন দিয়ে লিখবে না, নাহলে মাইনাসের সঙ্গে মিলে যাবে। এই দুটো মাইনাসের ক্ষেত্রে তোমরা ব্র্যাকেট দিয়ে তাপমাত্রাটা লিখবে। মে থেকে আগস্ট, মে জুন জুলাই আগস্ট 4 মাস থাকে ওদের শীতকাল। আমাদের যখন গ্রীষ্মকাল তখন ওদের শীতকাল। 24 ঘন্টায় থাকে অন্ধকার, সূর্য দেখা যায় না, মেরুজ্যোতি দেখা যায়। মেরুজ্যোতিটা কোথায়, আমরা পড়েছি আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতিটা দেখা যায়, সেই মেরুজ্যোতিটাই এখানে দেখা যায়, ওখান থেকে প্রতিফলিত হয় মেরুজ্যোতি, যেটা দেখা যায় শীতকালে। এবার গ্রীষ্মকাল, নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 4 মাস। আমাদের যখন শীতকাল ওদের তখন গ্রীষ্মকাল। তাপমাত্রা বেড়ে হয়ে যায় -20 ডিগ্রি সেলসিয়াস, মানে শীতকালের থেকে তাপমাত্রাটা কম থাকে, ঠান্ডাটা কম থাকে। 24 ঘন্টায় সূর্য দেখা যায়, সূর্য 24 ঘন্টায় দেখা যায়, বাঁকা ভাবে পড়ে সূর্য, দেখা গেল বাঁকা ভাবে পড়ে, সূর্য রশ্মিটা তির্যক ভাবে পড়ে। এরকম পৃথিবীটা এখানে দক্ষিণ মেরুতে আছে, সূর্যটা এরকম বেঁকে আসে, বাঁকা ভাবে তির্যক ভাবে পড়ে বলে তাপ সেরকম হয় না, এরকম গরম হয় না, এবং যেটুকু তাপ আসে বরফে প্রতিফলিত হয়ে যায়, প্রতিফলিত হয়ে চলে যায়, তার জন্য এখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে। এই গেল জলবায়ুর বৈশিষ্ট্য।
এবারে দেখবো আমরা জীবজগৎ। গ্রীষ্মকালে যে তাপমাত্রা যেটুকু বাড়ে -20 ডিগ্রি হয়, সেটাতে বরফ গলে গিয়ে মস, লাইকেন, শ্যাওলা সব দেখা যায়, কিন্তু কোনো গাছপালা কিন্তু এখানে নেই। প্রাণীর মধ্যে কি তিমি, শিল, ক্রিল মাছ দেখা যায়, আর দেখা যায় এই পেঙ্গুইন। এবার পেঙ্গুইন সম্পর্কে বলি। পেঙ্গুইন হচ্ছে এখানে 17 রকম প্রজাতির পেঙ্গুইন দেখা যায়। তার মধ্যে সব থেকে বড় হচ্ছে এম্পেরর। এম্পেরর যেটা 4 ফুট উঁচু, লম্বাতে 4 ফুট, ওজন 30 কেজি। আর এদের চামড়া মানে ত্বকের নিচে, ত্বকের ভিতরে আর কি, ত্বকের মোটা চর্বির স্তর থাকে, যাতে কেন থাকে এটা, ঠান্ডাটা ভেদ করে না ঢুকতে পারে শরীরে, সেইভাবে ওদের শরীর তৈরি। মোটা চর্বির স্তর আছে, আর এরা আর চর্বির উপরে কি আছে, চামড়া আছে, তার উপরে পালকে ঢাকা থাকে। পালকটাও এত চকচকে, জল ভেজে না, জলেতে ভেজে না, পালকটা এতটাই চকচকে, জল গড়িয়ে যায়। আর এরা উড়তে পারে না, ছোট ছোট ডানা আছে কিন্তু উঠতে পারে না, এরা সাঁতার কাটতে পারে। তাহলে পেঙ্গুইন থেকে, পেঙ্গুইন সম্পর্কে কি জানো বললো, এই এটা দিতে হবে, কিংবা ছোট ছোট প্রশ্ন দিতে পারে যে সবচেয়ে বড় প্রজাতি পেঙ্গুইনের নাম কি, এদের কত উচ্চতাটা কত, ওজনটা কত, বা কত প্রজাতির পেঙ্গুইন দেখা যায়। আর এদের খাদ্য হচ্ছে ক্রিল মাছ। ক্রিল মাছ, এরা চিংড়ি জাতীয় মাছ, ক্রিল এরা খায়। আজকে এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো জানিও। ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমি নতুন ভিডিও দেবার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিও।